ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। ব্রাম স্টোকারের রচিত ড্র্যাকুলা সিরিজ শুরু হচ্ছে আজকে থেকে। গল্প পাঠে জয়দীপ মণ্ডল, সমগ্র চরিত্রে অভিনয়ে সুবর্ণা মিশ্রা এবং আমি মানে দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে ড্র্যাকুলা সিরিজ এপিসোড 1, দ্য কাউন্টস ক্যাসল। তেসরা মে, বিস্ট্রেজ। পয়লা মে রাত 8:35 মিউনিক ছেড়েছিলাম। ভিয়েনা পৌঁছলাম পরদিন সকাল 6:46। ট্রেন 1 ঘন্টা লেট করলো। বুদাপেস্ট শহরটা খুব সুন্দর বলে মনে হলো। প্ল্যাটফর্মে নেমে একটু পায়চারি করলাম, কিন্তু ট্রেনের তাড়া থাকায় স্টেশন ছেড়ে যেতে পারলাম না। এবার চলেছি পশ্চিম ছেড়ে পূর্ব দিকে। পথে পড়ল ডানিউব নদীর ওপর বিশাল এক ব্রিজ। ক্লেসেনবার্গ শহরে যখন পৌঁছলাম তখন রাত নেমে এসেছে। রাতের মতো এখানেই থাকার জন্য উঠলাম হোটেল রয়্যালে এবং মুরগির মাংস দিয়ে রাতের খাওয়া সারলাম। কার্পাথিয়ানরা জার্মান ভাষায় কথা বলে। আমার জার্মান ভাষার সামান্য জ্ঞান দিয়ে আমি দিব্যি চালিয়ে নিলাম। আমার গন্তব্যস্থল ট্রান্সিলভানিয়ার কাউন্ট ড্র্যাকুলার প্রাসাদ। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে এই অঞ্চল সম্পর্কে আমি কিছু পড়াশোনা করেছিলাম, কিন্তু ম্যাপ দেখে একটা ধারণা তৈরির চেষ্টা করলেও বিশেষ খুশি হতে পারিনি। বিছানাটা আরামদায়ক হলেও রাত কাটলো নানান ধরনের স্বপ্ন দেখে। ভোরে বেয়ারার কড়া নাড়ায় ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে স্টেশনে ছুটলাম। 8টা নাগাদ আমার ট্রেনটা ছাড়ল। ট্রেন ছুটে চলেছে, কখনো বড় নদী, ভরা নদীর ওপর দিয়ে, কখনো বা ঝোড়ার পাশ দিয়ে, কোথাও বন জঙ্গলে ভরা খাড়াই পাহাড়ের ওপর পুরনো দুর্গ, আবার কোথাও সবুজ ফসলে ভরে থাকা মাঠ। ব্যাগি প্যান্ট, লিনেনের জামা, চওড়া বেল্ট আর মোটা জুতো পরা, লম্বা কালো চুল আর মোটা গোফের স্লোভাক যাত্রীর সংখ্যা এখানে বেশি। বিস্ট্রেজে এসে পৌঁছলাম যখন সূর্যদেব পাটে বসেছেন। পুরনো শহরটিতে আছে বহু যুদ্ধের স্মৃতি। এই সীমান্ত শহরটি একবার দুর্ভিক্ষে আর একবার মহামারীর কবলে পড়েছিল কেবল যুদ্ধের জন্য। এখান থেকে বেরিয়ে একটা পাহাড়ি পথ ভোগগিরি পথ দিয়ে চলে গেছে বুকোজিনার দিকে। কাউন্ট ড্র্যাকুলার কথা মতো গোল্ডেন ক্রোন হোটেলে এসে উঠলাম। হোটেলটা একটু সেকেলে ধরনের। দরজার কাছে এগিয়ে যেতেই একজন বৃদ্ধা সাদর অভ্যর্থনা জানালেন। আপনি কি সেই ইংরেজ ভদ্রলোক? হ্যাঁ, আমি জোনাথন হার্কার। ভদ্রমহিলা হেসে একজন বৃদ্ধকে ফিস করে কি একটা যেন বললেন। তিনি একটা চিঠি এনে দিলেন আমার। প্রিয় বন্ধু, কার্পেথিয়ানে আপনাকে স্বাগত জানাই। আমি অধীর আগ্রহের সঙ্গে আপনার জন্য অপেক্ষা করছি। আজকের রাতটুকু হোটেলে কাটান। আগামীকাল ঠিক 3টের সময় একটি ঘোড়ার গাড়ি বুকোডিনার দিকে যাত্রা শুরু করবে। আপনার জন্য সেখানে একটি আসন নির্দিষ্ট থাকবে। বর্গগিরিপথে আমার টমটম থাকবে, সেটা আপনাকে আমার দুর্গপ্রাসাদে নিয়ে আসবে। আমি আশা করি এই ভ্রমণ এবং আমার প্রাসাদের অবকাশ যাপন আপনার কাছে সুখস্মৃতি হয়ে থাকবে। আপনার বিশ্বস্ত বন্ধু ড্র্যাকুলা। 4 মে। হোটেল মালিকের নামে একটা চিঠি ও টাকা পাঠিয়ে দিয়েছেন কাউন্ট ড্র্যাকুলা। বুকোভিনার ঘোড়ার গাড়ির সবচেয়ে ভালো সিটটা আমার জন্য নির্দিষ্ট করে রাখতে বলা হয়েছে। বৃদ্ধ ভদ্রলোক ও ভদ্রমহিলাটির মধ্যে একটা কেমন অন্যরকম ভাব দেখলাম। কাউন্ট ড্র্যাকুলা সম্পর্কে আমি জিজ্ঞেস করতে ওরা কোনো উত্তর দিলেন না। আমার যাওয়ার সময় ক্রমে এগিয়ে আসছে। যাওয়ার ঠিক আগে ভদ্রমহিলা আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি যাচ্ছেন? সত্যি সত্যি যাচ্ছেন? ভদ্রমহিলাকে খুবই উত্তেজিত বলে মনে হলো। উত্তেজনার চোটে কথায় স্থানীয় ভাষা মিশিয়ে ফেলায় প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল। তারপর বললাম, একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে এসেছি, তাই যে করেই হোক আমাকে যেতেই হবে। আজকের দিনটা কি তা জানেন কি? আমি অবাক হয়ে বললাম, কেন? 4 মে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও জানি, কিন্তু দিনটার অর্থ কি জানেন? আমি ঠিক বুঝতে পারছি না। ভদ্রমহিলা ভীত কণ্ঠে বললেন, আজ সেন্ট জর্জ দিবস।
আজ ঠিক মাঝরাতে যখন ঘড়ির ঘন্টাগুলো বেজে উঠবে, তখন তামাম দুনিয়ার প্রেতাত্মারাও জেগে উঠবে। ভদ্রমহিলাকে সাহস জোগাবার চেষ্টা করলাম, কিন্তু তিনি হঠাৎই আমার সামনে হাঁটু মুড়ে বসে করুণ স্বরে আবেদন করলেন, যাওয়ার আগে 2 দিন অন্তত একটা দিন এখানে থেকে যান। কথাগুলি আজগুবি মনে হলেও কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে থাকলো। অথচ আমার কিছু করার নেই, জরুরি কাজটা করতেই হবে। আমি ভদ্রমহিলাকে তুলে দাঁড় করালাম, বললাম, কাজটা না করে উপায় নেই যে। জল ভরা চোখ মুছে উনি নিজের গলা থেকে ক্রস চিহ্ন লাগানো একছোড়া হার খুললেন এবং সেটা আমার গলায় পরিয়ে দিলেন। মনে করবেন এটা আপনার মায়েরই দেওয়া। ভদ্রমহিলা চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমার মনটা বিষণ্ণ হয়ে উঠল। ক্রসটা আমার গলায় ঝুলতে থাকলো। গাড়িটা নির্দিষ্ট সময়ে চলে এলো। 5ই মে, দুর্গ। আমি যখন গাড়িতে উঠছিলাম তখন দেখলাম আশেপাশের সবার মুখে কেমন একটা আতঙ্কের ভাব। ওরা সবাই আমাকে নিয়ে আলোচনা করছিল। ভাষাটা বুঝি না, তবুও ভাঙা ভাঙা কয়েকটা শব্দ আমার কানে এলো। শয়তান, প্রেতাত্মা, ডাইনি, পিশাচ, নেকড়ে, রক্তচোষা, কোচওয়ান হোটেলের মালকিন বৃদ্ধার সঙ্গে কথা বলে এলো। গাড়িটা ছাড়ার সময় বহু মানুষ জড়ো হয়েছিল। সবার আচরণে অজানা ভয়ের ভাবটা আমার মধ্যে যেন ঢুকে গেল। দেখলাম সবাই ক্রস আঁকছিল আর 2 আঙুল দিয়ে আমার দিকে কি যেন একটা নির্দেশ করছিল। আমি সহযাত্রীদের জিজ্ঞেস করলাম ওরা ওরকম করছে কেন। প্রথমে তারা মুখ খুলতে চাইছিল না। তারপর আমি একজন বহিরাগত ইংরেজ শুনে বলল ওরা অশুভ প্রেতাত্মার দৃষ্টি থেকে আপনাকে আড়াল করতে চাইছে। গাড়ি ছুটে চলেছে। দুপাশে মনোরম দৃশ্য। এই দেখে আমার মধ্যে যে ভয়ের ভাবটা ছিল সেটা কেটে গেল। সহযাত্রীরা নিজেদের মধ্যে কথা বলছেন, আমি বুঝতে পারছি না, বরং জানলা দিয়ে তাকিয়ে থাকলে চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে। রাস্তার পাশ দিয়ে উঠে গেছে পাহাড়। পাহাড়ের কোল জুড়োনো ফুল আর ফসল, কোথাও আপেল, চেরি, পিচ, পাম এসবেরই গাছ বাগান। কোথাও আবার জঙ্গল, ঝর্ণা বয়ে চলেছে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে বাংলো বাড়ি কিংবা পাহাড়ের মাথায় পুরনো দুর্গ। দুর্গ দেখে মনে পড়ে যাচ্ছে অতীতের নানান যুদ্ধের কথা। ছোট ছোট রাজ্যগুলি সব সময় ব্যস্ত থাকত লড়াই। মাঝে মাঝে জমকালো পোশাক পরা চেক আর স্লোভাকদের ঘুরে বেড়াতে দেখছি। চারদিকে নানান রঙের বর্ণমালা। হঠাৎই গাড়ির গতি যেন বেড়ে গেল। কোচওয়ান ঘোড়াগুলির ওপর চাবুক সানাচ্ছে। জায়গাটা পার হওয়ার একটা তাড়া আছে যেন। কারণটা কি সেইটা আমি বুঝতে পারছি না। এদিকে গাছপালার ছায়া ক্রমশই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রাঙা রোদ ছড়িয়ে পড়ছে চারিদিকে আর পাহাড়ের মাথায় জমে থাকা বরফের ওপর রঙিন পরিবেশ আরো সুন্দর আর মনোরম হয়ে উঠছে। দেখলাম গাড়ির মধ্যে বসে থাকা যাত্রীরা বুকে চিহ্ন আঁকছেন। একজন বললেন, ওই দেখুন ঈশ্বরের স্বর্গোদ্যান। দিনের শেষের আলোয় দেখতে পেলাম পথের ধারে প্রচুর ক্রস চিহ্ন, মৃত মানুষের সমাধিস্থল। ক্রমে অন্ধকার হয়ে আসছে। বাতাসে কুয়াশার একটা পাতলা চাদর ছড়িয়ে পড়ছে। পাহাড়ি রাস্তাটা বড্ড চড়াই। ঘোড়াগুলি বেশ আস্তে চলছে। আমার ইচ্ছে ছিল গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে হাঁটি, কিন্তু কোচওয়ান সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে দিল, না না, এখন হাঁটা যাবে না, এখনকার কুকুরগুলো সাংঘাতিক হিংস্র। তারপর সহযাত্রীদের দিকে তাকিয়ে অদ্ভুত হেসে বলল, আপনি ঘুমিয়ে পড়ার আগে এরকম অনেক কিছুই দেখবেন। অন্ধকার নামতেই কোচওয়ান গাড়ির আলোগুলো জ্বালিয়ে দিল। আধারটা চেপে ধরতে দেখলাম যাত্রীরা ক্রমেই উত্তেজিত হয়ে পড়ছে। কোচওয়ানকে জোরে, আরো জোরে ঘোড়াগুলিকে ছোটাবার জন্য বলছে। সবাই চাইছে জায়গাটা তাড়াতাড়ি পার হতে। দুদিকে চেপে আসছে পাহাড়, মাঝখানে পাথুরে পথে গাড়িটা জোরে জোরে ছুটে চলছে। আমরা বর্গগিরি পথে প্রবেশ করলাম। এইখানে কাউন্ট ড্রাকুলার নিজস্ব গাড়ি আমাকে নিতে আসবে। সহযাত্রীরা আতঙ্কের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সবাই আমাকে নানান ধরনের উপহার দিলেন, আমার জন্য শুভকামনা করলেন। গোল্ডেন ক্রোন হোটেলের বাইরে যেমন সবাই আমাকে দেখে ক্রস চিহ্ন আঁকছিল আর অশুভ আত্মার দৃষ্টির আড়াল করতে 2 আঙুলে বিশেষ এক চিহ্ন আঁকছিল, আমার সহযাত্রীদের আমি তেমনই করতে দেখলাম। এদিকে বাইরের শীতল অন্ধকারের রাত একটা ভয়ের ভাব যেন সঞ্চার করছে। কেউ এগুলো কেন করছে একবারও ঠিক মতো বললেন না। ক্রমে মাঝরাত এগিয়ে আসছে, কাউন্টের গাড়ির দেখা নেই।
কেবল অন্ধকারে আমাদের গাড়ির আলো শিরশিরিয়ে উঠছে। অদ্ভুত এক থমথমে ভাব। কচুয়ান ঘড়ি দেখে ফিসফিসিয়ে বলল, সেই সময়টা আসতে আর মাত্র 1 ঘন্টা বাকি। সবার মুখ ভয় ফ্যাকাশে হয়ে গেল। কচুয়ান আমায় বলল, কই কোনো গাড়ির তো দেখাই নেই। আপনি বরং আমাদের সঙ্গেই বুকোভিনায় চলুন। কাল কিংবা পরশু ফিরবেন। পরশু দিনই ভালো হবে। তার মুখের কথা শেষ হওয়ার আগেই দূর থেকে ঘোড়ার ডাক ভেসে এলো। আমাদের গাড়ির ঘোড়াগুলি কেমন যেন লাফাতে শুরু করলো। সামনের পা তুলে বুনো ঘোড়ার মতো গাড়ি ছেড়ে পালাতে চাইছে। কচুয়ান শক্ত হাতে লাগাম টেনে ধরলো। এমন সময় একটা সুদৃশ্য গাড়ি এসে পাশে দাঁড়ালো। গাড়ির ঘোড়া চারটে তাগড়াই আর কুচকুচে কালো। সে গাড়ির কচুয়ানের দীর্ঘ শরীরটা কালো পোশাকে ঢাকা, এমনকি একটা বিরাট কালো টুপিতে মুখটা পর্যন্ত ঢাকা পড়ে গেছে। কেবল দেখা যাচ্ছে বাদামি দাড়ি, লাল টকটকে দুটো ঠোঁট ও চকচকে দাঁত। চোখ দুটো দিকে ভয়ঙ্কর দৃষ্টি যেন ঠিকরে বের হচ্ছে। লোকটা ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কি বন্ধু, আজ এত তাড়াতাড়ি কেন? কচুয়ান ঠক ঠক করে কাঁপতে কাঁপতে তোতলাতে তোতলাতে বলল, এই এই ইংরেজ ভদ্রলোকই তো তখন থেকে তাড়া দিচ্ছেন। সেই জন্যই বুঝি ভদ্রলোককে বুকোভিনায় নিয়ে যেতে চাইছেন। শোনো, আমার সঙ্গে চালাকি করতে চেও না। মনে রেখো, আমার ঘোড়াগুলি কিন্তু অনেক বেশি জোরে ছোটে। একজন যাত্রী ফিস ফিস করে বলতে লাগলো। প্রেতাত্মারা দ্রুতগামী। যাত্রীটির কথা শুনে লোকটি একটু বাঁকা হাসি হাসল। যাত্রীটি মুখ ঘুরিয়ে নিয়ে বুকের ওপর দুটো আঙুল দিয়ে ক্রস চিহ্ন আঁকলো। ভদ্রলোকের মালপত্র নামাও। সে আমার ব্যাগটা নিজের গাড়িতে তুলে রাখলো। আমি গাড়ি থেকে নামলাম। নতুন কচুয়ানের হাত ধরে বিলাসবহুল টমটমে উঠলাম। ইস্পাতের মতো ঠান্ডা হাতির ছোঁয়ায় বুঝলাম লোকটা দারুণ শক্তিশালী। আর কোনো কথা না বলে একবার চক্কর দিয়ে অন্ধকার গিরিপথে গাড়িটা বিদ্যুৎ বেগে ছুটিয়ে দিল। পিছন ফিরে টিমটিমে আলোয় দেখলাম আমার ফেলে আসা সহযাত্রীরা আতঙ্কে বিহ্বল হয়ে আছে, আর সবাই ওই ক্রস চিহ্ন আঁকছেন। ওই গাড়ির কচুয়ান হাতের চাবক হাওয়ায় ঘুরিয়ে গাড়িটা বুকোভিনার দিকে দ্রুত হাঁকিয়ে দিল। গাড়িটা অন্ধকারে মিশে যেতেই আমি একাকী বোধ করতে লাগলাম। যদিও ওভারকোট পরা আছে আর কম্বলটা দিয়ে পা পর্যন্ত মুড়ে নিয়েছি, তবুও কেমন যেন একটা শীত শীত করতে লাগলো। কচুয়ান পরিষ্কার জার্মান ভাষায় বলল, আজকে বড্ড ঠান্ডা পড়েছে। আমার প্রভু কাউন্ট বলেছেন আপনার প্রতি যত্ন নিতে। আপনার যদি প্রয়োজন হয় তো সিটের তলা থেকে একটু ব্র্যান্ডি খেয়ে নিতে পারেন। আমি কিছু খেলাম না ঠিকই, কিন্তু মনটা আমার খুশিতে ভরে উঠল। কিছুটা সাহস যেন আমি ফিরে পেলাম। সোজা যেতে যেতে গাড়িটা একবার বাঁক খেলো। আমার কিরকম একটা সন্দেহ হলো যে গাড়িটা বোধহয় একই পথে বারবার ঘুরছে। ভালো করে খেয়াল করতে দেখলাম আমার সন্দেহটা সত্যি। কচুয়ানকে বলতে গিয়ে থেমে গেলাম ভয়ে। মনে হলো ও ইচ্ছে করেই দেরি করাচ্ছে। ঘড়ির দিকে তাকালাম। ফসফরাসের আলোয় দেখলাম ঠিক মাঝরাত হতে আর একটুক্ষণ মাত্র বাকি। হঠাৎ দূর থেকে কুকুরের গর্জন ভেসে এলো। কোনো খামার বাড়ির কুকুর ওটা। তারপর একে একে আরো কুকুর গর্জন করে উঠল। পাহাড়ে ধাক্কা খেয়ে যেন গর্জনগুলি আরো জোরে হয়ে ফিরে আসছে। একটা অজানা ভয়ে ঘোড়াগুলি লাফাতে শুরু করলো। কচুয়ান তার বজ্র মুষ্টি দিয়ে লাগাম টেনে ঘোড়াগুলিকে শান্ত করার চেষ্টা করছে। আমি স্তম্ভিত হয়ে বসে আছি। এইবার দূর পাহাড় থেকে নেকড়ের রক্ত জল করা আওয়াজ ভেসে আসছে। ঘোড়াগুলি যেন পাগল হয়ে গেছে। হঠাৎ দেখলাম কচুয়ান গাড়ি থেকে নেমে ঘোড়াগুলির কানে কানে কি বলল। আশ্চর্য, ঘোড়াগুলো একদম শান্ত হয়ে গেল। তারপর বাকি গাড়িটা গিরিপথে যেতে যেতে সরু একটা পথে বাঁক নিল। রাস্তার পাশের গাছগুলি পথের ওপর নেমে এসে সুড়ঙ্গ সৃষ্টি করেছে, তাই অন্ধকার আরো বেশি। আমি ভয়ে ভয়ে এদিক ওদিক চাইছি, প্রায় কিছুই চোখে পড়ছে না। কচুয়ান কিন্তু নির্বিকারভাবে গাড়ি চালিয়ে চলেছে। দূর থেকে ভেসে আসছে কুকুরের চিৎকার আর নেকড়েদের গর্জন, এবং সে গর্জন ক্রমেই যেন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে এক পাল হিংস্র নেকড়ে যেন তাড়া করেছে আমাদের। চারপাশে এক অজানা আতঙ্ক ঘিরে ধরেছে। হঠাৎ অন্ধকারে একটা নীল আলোর শিখা দেখা গেল। কচুয়ান গাড়ি থামিয়ে অন্ধকারে মিলিয়ে গেল।
তখনই মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের আলোয় দেখলাম এক পাল নেকড়ে আমাদের থেমে থাকা গাড়ির দিকে এগিয়ে আসছে। নেকড়েগুলির মুখ থেকে লালা ঝরছে আর জ্যোৎস্নায় ধারালো দাঁতগুলি চকচক করছে। চোখগুলি লোভে আর হিংস্রতায় যেন জল জল করছে। ওরা কেমন যেন উন্মত্ত হয়ে উঠেছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে। ওদের বিভৎস মুখগুলি যেন এগিয়ে আসছে আরো কাছে, আরো কাছে। আমার ভিতরটা শুকিয়ে খাট। সমস্ত শক্তি এক করে আমি চিৎকার করে উঠলাম। দেখলাম যেন মাটি ফুঁড়ে কচুয়ান সামনে এসে দাঁড়ালো। তারপর দুহাত তুলে জঞ্জাল সরাবার মতো নেকড়েগুলোকে তাড়িয়ে দিল আর অস্পষ্টভাবে কি যেন একটা বলল। অবাক কাণ্ড, নেকড়েগুলি সামনে থেকে সরে গেল। সমস্ত ব্যাপারটা যেমন ঘটল কয়েক লহমার মধ্যে। কচুয়ান আবার গাড়ি চালাতে শুরু করল। চাঁদটা মেঘে ঢেকে গেল। আমি আতঙ্কে এমন বিহ্বল হয়ে পড়লাম যে কথা বলার শক্তি পর্যন্ত আমার থাকলো না। গাড়িটা থামতে আমি সম্বিত ফিরে পেলাম। সামনে তাকিয়ে দেখলাম একটা জরাজীর্ণ বিশাল দুর্গ প্রাসাদ অন্ধকারের মাথা তুলে দাঁড়িয়ে আছে। কোথাও থেকে বিন্দুমাত্র আলো পর্যন্ত এসে পড়ছে না। প্রাসাদটা যেন একটা কালো চাদরে ঢাকা। আমার আবার শীত করতে লাগলো। 5ই মে। দুর্গটিকে বিরাট বলে মনে হচ্ছে। লোহার দরজাটাকে যতটা বিশাল বলে মনে হচ্ছে, দিনের আলোয় হয়তো ততটা নয়। তবে দিনের বেলায় আমার কখনোই দেখা হয়নি। কচুয়ান আমায় গাড়ি থেকে নামতে সাহায্য করলো। আবার তার সেই প্রচন্ড শক্তির পরিচয় পাওয়া গেল। বিশাল বিশাল পাথরে তৈরি দুর্গের লোহার দরজার সামনে আমি দাঁড়িয়ে। কোথাও কোনো আলো নেই। কচুয়ান আমায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে কোথায় যেন চলে গেল। এখন আমি একা। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আবার একটা আতঙ্ক চেপে বসছে ক্রমশ। আমি কি জেগে আছি নাকি ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছি? আইনজীবীর কেরানি হয়ে বিদেশিকে লন্ডন শহরের সম্পত্তির খবর দিতে আসার আগেই জেনেছি যে আমি আইন পরীক্ষায় পাশ করেছি। কিন্তু আমার ভবিষ্যৎ, আমার ভাবী স্ত্রী মিনা কি এই অবস্থায় আমাকে কল্পনা করতে পারছে? এই অন্ধকারে আমি কাকে ডাকবো? কোথায় কলিং বেল, কোথায় বা কড়া? আমার ডাক কি পৌঁছবে অন্ধকার ওই রহস্যময় দুর্গের প্রাসাদের মধ্যে? সময় যেন কাটতেই চাইছে না। সকাল কখন আসবে? দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কিছু ভাবছি এমন সময় বন্ধ দরজার ওপাশ থেকে একটা ভারী পায়ের শব্দ ভেসে এলো। দরজার ফাঁক দিয়ে সরু আলো এসে পড়ল। বহুদিন অব্যবহারের পর যেন তালাটা খোলা হলো। বিরাট শব্দ করে পাল্লা দুটো খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। তার দাড়ি মসৃণ ভাবে কামানো, গোঁফ জোড়াটি ধবধবে সাদা। মাথা থেকে পা পর্যন্ত কালো আলখাল্লায় ঢাকা। হাতে পুরনো দিনের প্রায় অ্যান্টিক হয়ে যাওয়া রূপোর বাতিদান। শীর্ণ আলোয় ছায়াটা যেন কাঁপছে। ভদ্রলোক পরিষ্কার ইংরেজিতে বললেন, আমার এই গরিব কানায় আপনাকে জাদুর অভ্যর্থনা জানাই। আয়ুন, ভেতরে আয়ুন। বৃদ্ধ পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে। আমি কয়েক পা এগোলাম। বৃদ্ধ আবার বললেন, আয়ুন, ভেতরে আয়ুন। তিনি করমর্দন করলেন আমার সঙ্গে। সেই কঠোর বজ্রমুষ্টি মনে করিয়ে দিল কচুয়ানের কথা। তাহলে কি এই সেই? তার মুখটা দেখতে পাইনি, কিন্তু দুজনকে একই বলে সন্দেহ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কাউন্ট ড্রাকুলা? হ্যাঁ, আমি ড্রাকুলা। আমার বাড়িতে আপনাকে স্বাগতম। রাত অনেক হয়েছে, বাইরে খুবই ঠান্ডা। এখন খাওয়া দাওয়া সেরে আপনার বিশ্রামের প্রয়োজন। ভদ্রলোক বাতিদানটা দেওয়ালে ঝুলিয়ে আমার ব্যাগপত্র নিলেন। আমি আপত্তি করতে বললেন, আপনি আমার অতিথি, আপনার সব সুবিধাই দেখতে হবে আমাকেই। রাত অনেক হয়েছে বলে চাকর বাকররা সবাই চলে গেছে। চওড়া সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। টানা বারান্দার পাথরে আমাদের জুতোর একটা ভারী প্রতিধ্বনি হচ্ছে। বারান্দার শেষ প্রান্তে একটা ঘরের দরজা খুলে দিলেন কাউন্ট। পরিপাটি করে সাজানো, আলো জ্বলছে। টেবিলে রাতের খাবার সাজানো রয়েছে। এই ঘরটি থেকে বেরিয়ে কাউন্ট আরেকটি ঘর খুলে দিলেন। ঘরটিতে চমৎকার বিছানা পাতা, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। দীর্ঘ পথশ্রমে নিশ্চয়ই আপনি ক্লান্ত। যান, ঠান্ডা ঝেড়ে নিন।
আমি বাজের ঘরে আপনার জন্য অপেক্ষা করছি। রাতের খাবার কিন্তু তৈরি। কাউন্টের সুভদ্র ব্যবহার আর ব্যবস্থাপনা দেখে আমার মন থেকে সমস্ত সন্দেহ ও ভয় দূর হয়ে গেল। অনেকক্ষণ ধরে স্নান করে নিজেকে সতেজ লাগছে। নতুন পোশাক পরে খাবার ঘরে এলাম। টেবিলে সুন্দরভাবে খাবার সাজানো, বুঝতেই পারছি সত্যি আমার ভীষণ খিদে পেয়েছে। ফায়ারপ্লেসের পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কাউন্ট ড্র্যাকুলা বললেন, দয়া করে টেবিলে বসে পড়ুন। দুঃখিত, আপনি আসার আগেই আমি রাতের খাবার শেষ করে ফেলেছি। আপনাকে কিন্তু একা একাই খেতে হবে। আমি কাউন্টের হাতে মিস্টার হকিন্সের দেওয়া মুখ আটার চিঠির খামটি দিলাম। কাউন্টও খাম ছিঁড়ে বের করে চিঠিটা পড়লেন। একটা মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। তিনি চিঠিটা পড়া শেষ করে আমায় দিলেন। দেখলাম চিঠিটার মধ্যে একটা গোটা প্যারা আমায় নিয়ে লেখা। মিস্টার হকিন্স আমার কাজের প্রশংসা করে লিখেছেন তার জায়গায় তিনি আমাকে যেন যোগ্য প্রতিনিধি হিসাবে ভাবেন এবং কাউন্ট যেন আমায় সমস্ত ব্যাপারটা বলে দেন। খাবার সময় কাউন্ট আমার সঙ্গে কথায় পথের পুরো ঘটনাটা জেনে নিলেন। আমি খাওয়া শেষ করে কাউন্টের মুখোমুখি চেয়ারে বসে একটা সিগারেট ধরালাম। এতক্ষণে ভালো করে তাকালাম কাউন্টের দিকে। বলিষ্ঠ দেহ, দেখে মনে হচ্ছে খুবই শক্তিশালী। ইগলের ঠোঁটের মতো বাঁকা পাতলা নাক, চওড়া কপাল, মাথায় ঘন চুল দিয়ে খেলানো, ঘন জোড়া ভুরু, সাদা গোপ জোড়ার নিচে ঝকঝকে ধারালো দাঁতের সারি। ঠোঁট দুটো লাল টুকটুক করছে, কান দুটো লম্বাটে মতো উপরের দিকে ছোঁচালো, চিবুকটা শক্তপোক্ত, গালটা সরু মতো, অনু দুটো একটু উঠে আছে। সব মিলিয়ে একটা কেমন অদ্ভুত রক্তশূন্যতা। হাঁটুর উপরে হাত দিয়ে কাউন্ট বসে আছে। চ্যাপটা আঙুলগুলিতে ছুঁচলো নখ। হাতের তালুর মাঝখান থেকে কয়েক গোছা লোম বেরিয়ে আছে। কাউন্টের হাতে ছোঁয়া লাগাতে আমি একটা ঠান্ডা ভাব অনুভব করলাম। কাউন্ট আমার দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস দিয়ে কেমন যেন একটা পচা গন্ধ বেরোচ্ছে। ওই গন্ধটায় আমার গা গুলিয়ে দিল। বমি পাচ্ছে আমার। কাউন্টের মনের ভাবটা বোধহয় বুঝতে পারলেন। ছোট্ট করে হেসে তিনি সোজা হয়ে বসলেন। আমরা দুজনেই চুপচাপ বসে আছি। জানলার দিকে তাকাতে দেখলাম ভোর হতে আর বেশি দেরি নেই। দূরের নিচের উপত্যকা থেকে নেকড়েদের গর্জন ভেসে এলো। কাউন্টের চোখ দুটো জ্বলে উঠল। বললেন, শুনতে পাচ্ছেন? ওরা হচ্ছে রাতের সন্তান। কেমন গান গাইছে ওরা। আমার বিস্মিত মুখটা তিনি দেখে বললেন, ওহো, আপনি তো আবার শহুরে মানুষ, শিকারীদের অনুভূতি কেমন করে বুঝবেন? আপনি ক্লান্ত, বিছানাও তৈরি, আপনি ঘুমাতে যান। যতক্ষণ খুশি ঘুমান আর সুন্দর স্বপ্ন দেখুন। আমি অবাক হয়ে ঘরে ঢুকলাম। আবার সন্দেহ আর ভয়ের কাঁটা বিঁধল আমার মনে। পরের এপিসোডটা হারকারের দুর্গে থাকার অভিজ্ঞতা, যেটি অদ্ভুত, রহস্যে ভরা এবং শূন্যতায় ঢাকা। দিনের বেলায় দুর্গের নীরবতা অস্বাভাবিকভাবে ভীতিকর, আর রাতের অন্ধকার করিডোরে হারকারের হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। দুর্গে কখনো কখনো শোনা যায় রহস্যময় আওয়াজ, যা হারকারের মনে আতঙ্ক সৃষ্টি করে। ড্রাকুলার সাথে প্রতিটি সাক্ষাৎ অশুভ শক্তির উপস্থিতি বোঝায়। হারকারের প্রতি ড্রাকুলার অদ্ভুত আচরণ এবং তার চারিপাশের অজানা হুমকি যেন তাকে সবসময় আতঙ্কিত রাখে। পরের এপিসোডের নাম হারকার্স হরর, তাই হারকার্স হরর এপিসোডটা মিস করলে চলবে না। আর এই এপিসোডের নোটিফিকেশন পেতে আপনারা কিন্তু মেডিটা লেজেন্ডকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।